দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। দেশে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও ছাড় কমছে আশঙ্কাজনক হারে। বর্তমান আর্থসামাজিক অবস্থা আর এডিপি বাস্তবায়নে ধীরগতির ফল বলছেন বিশ্লেষকরা। কাঠামোগত দুর্বলতায় ধুঁকছে দেশের পুঁজিবাজার। সংকট সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের পরামর্শ খাত সংশ্লিষ্টদের। গ্রীষ্ম মৌসুমে চাহিদা বেড়েছে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী ঘোল মাঠার। প্রতিদিন বিক্রি হচ্ছে 15 টনের বেশি। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। চলতি অর্থবছরের 9 মাসে দেশে আশঙ্কাজনক হারে কমেছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও ছাড়। এ সময় প্রতিশ্রুতি কমেছে 58% বেশি, ছাড়ও কমেছে 14.5% মতো। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিশ্রুতি আর ছাড় কমলেও এ সময় বেড়েছে ঋণ পরিশোধের চাপ। বিশ্লেষকরা বলছেন, দেশের বর্তমান আর্থসামাজিক অবস্থা ও বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন কমেছে অর্থ ছাড় ও প্রতিশ্রুতি। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করতে বিভিন্ন প্রকল্প নেয় সরকার। এসব প্রকল্প বাস্তবায়নে নেওয়া হয় বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ঋণ। ইআরডির হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত 9 মাসে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রতিশ্রুতি এসেছে 300 কোটি 52 লাখ ডলারের। আগের অর্থবছর একই সময়ে যা ছিল 724 কোটি ডলারের বেশি। সে হিসেবে বছরের ব্যবধানে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি কমেছে 58% বেশি। একই সময়ে ঋণ ছাড় হয়েছে 480 কোটি ডলার, যা আগের অর্থবছর একই সময়ের তুলনায় 14.61% কম। বর্তমান সময়ে নীতিগুলো কিন্তু আমাদের ক্রাইসিস, যেটাকে বলি ক্রাইসিস ম্যানেজমেন্টের দিকে বেশি আছে এবং উন্নয়নের গতিটাকে সচল করার দিকে অতটা দৃষ্টি দিতে পারছি না। ফলে যেটা হয়েছে, কমিটমেন্টটা কমে যাচ্ছে। এডিপি বাস্তবায়নে একটা শ্লথ গতি ছিল, সেটা একটি কারণ। আর তাছাড়াও যেটা হয়েছে, এডিপিতে বড় মাপের কিন্তু কাটছাট করা হয়েছে। এটারও একটা যে প্রভাব, সেটা কিন্তু পড়েছে যে কি পরিমাণ অর্থ ছাড় হয়েছে তার। রেভিনিউ যথেষ্ট মাত্রায় প্রবৃদ্ধি অর্জন করে নাই, সেটাও কিন্তু আমাদের এডিপি বাস্তবায়নে শ্লথগতি হয়েছে এবং যার ফলে আমরা দেখছি যে বিদেশিদের যে অনুদান এটার পেছনে থাকে, সেটাও কমে গিয়েছে। আলোচ্য সময় বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ও ছাড় কমলেও বেড়েছে ঋণের সুদ আসল পরিশোধের চাপ। ইআরডির তথ্য মতে গেল 9 মাসে সরকারকে ঋণ পরিশোধ করতে হয়েছে 321 কোটি ডলারের বেশি। আগের অর্থবছর একই সময়ে যা ছিল 257 কোটি ডলার। সে হিসেবে বছরের ব্যবধানে 64 কোটি ডলার বা প্রায় 25% বেশি ঋণ পরিশোধ করেছে সরকার। এই সময়ে আসল বাবদ পরিশোধ করা হয়েছে 201 কোটি ডলার আর ঋণের সুদ হিসেবে পরিশোধ করা হয়েছে 120 কোটি ডলার। বাংলাদেশের অর্থনীতি যেমন, সেখানে আসলে এই চাপটা পড়ার কথা ছিল না। চাপটা পড়েছে এই কারণে, যেহেতু আমাদের রিজার্ভ গত 2 বছরে আমরা দেখেছি যে যথেষ্ট মাত্রায় কমেছে। এখন এটাকে স্ট্যাবিলাইজ করা হচ্ছে এবং ভবিষ্যতে যদি আমাদের রিজার্ভের পরিমাণ ভালো হয়, তাহলে হয়তো এটা একটা বড় একটা চাপ হওয়ার কথা না আর কি। হ্যাঁ, বাংলাদেশের ঋণ আমরা মনে করি যে রিজার্ভ একটা ভালো অবস্থানে থাকলে এখনো যথেষ্ট, আমি বলবো যে একটা মাত্রার মধ্যে রয়েছে, যেটা আমরা ধারণ করতে পারি। কিন্তু এর জন্য দরকার অর্থনীতিতে গতি, আমাদের প্রবৃদ্ধি হওয়া দরকার, আমাদের রপ্তানি বাড়ার দরকার এবং আমাদের রেমিটেন্সেস আরো অধিক গতি আসা দরকার। তথ্য বলছে চলতি অর্থবছরের 9 মাসে সবচেয়ে বেশি প্রতিশ্রুতি এসেছে বিশ্ব ব্যাংক থেকে 94 কোটি ডলার। দ্বিতীয় সর্বোচ্চ এডিবির কাছ থেকে 70 কোটি ডলার। সব মিলিয়ে চলতি অর্থবছর উন্নয়ন সহযোগীদের কাছ থেকে 1000 কোটি ডলার বাজেট সহায়তা নেয়ার লক্ষ্য রয়েছে সরকারের। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দীর্ঘদিন ধরে কাঠামোগত দুর্বলতায় ধুঁকছে দেশের পুঁজিবাজার। বিশ্লেষকরা বলছেন, বিগত 1.5 দশক রাজনৈতিক বিবেচনায় আইপিও অনুমোদন, কারসাজি ও নিয়ন্ত্রক সংস্থায় অস্থিরতা বাজারকে তলানিতে নামিয়েছে। সম্প্রতি ফোর্স সেল বেড়ে যাওয়া আর একসাথে 28 কোম্পানিকে জেড ক্যাটাগরিতে নামানোয় নিঃস্ব হয়েছে বিনিয়োগকারীরা। সরকারি বন্ডে উচ্চ সুদ হার, ব্যাংকগুলোয় খেলাপি ঋণ বেশি থাকায় পুঁজিবাজারকে ঘুরে দাঁড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। বিস্তারিত ইকরামুল ইসলাম খানের রিপোর্টে। দেশের পুঁজিবাজার এখন সবচেয়ে খারাপ সময় পার করছে। গত বছর জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার দেখা যায়, লেনদেনও ছাড়ায় 2000 কোটির ঘরে। তবে বর্তমান কমিশনের বিভিন্ন সিদ্ধান্ত বাজারকে ডুবিয়েছে বলছেন বিনিয়োগকারীরা। বিশেষ করে কারসাজি সন্দেহে বড় অঙ্কের জরিমানা ও একসাথে 28 কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানো বিনিয়োগকারীদের বড় লোকসানে ফেলেছে। প্রায় দিনে মার্কেট ম্যানেজে চলে গেছে এবং বিনিয়োগকারীরা হতাশ হয়ে যাচ্ছে। কেন? তাদের
যে আস্থা ছিল বাজারের প্রতি, সেই আস্থাটা চলে গেছে আসলে। ইন্টারনালি এই ধরনের পানিশমেন্টগুলো করলে ভালো হইতো। তথ্য বলছে বিগত 8 মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে নতুন করে কোনো আইপিও আসেনি। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 973 পয়েন্ট। এ সময় বাজার মূলধন হারিয়েছে 49,500 কোটি টাকা। কমিশন থেকে বলা হলো যে 50 লাখ বিনিয়োগ করে আনা হবে, বাট আমি দেখতে পাচ্ছি যে বিনিয়োগ করে যা ছিল তা 13 লাখ চলে গেছে। গত মাসটা এপ্রিল মাসটা কিন্তু পুরাই ডাউন ট্রেন্ডে ছিল এবং অলরেডি এই 8-9 মাসে প্রায় 900 পয়েন্ট মার্কেট হারিয়েছে। সংস্কারের নামে যে সমস্ত সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে একটাও মার্কেটের জন্য বান্ধব ছিল বা নাই। বিশ্লেষকরা বলছেন নিয়ন্ত্রক সংস্থা বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতিও পুঁজিবাজারের আস্থাহীনতাকে তীব্র করেছে। বিশেষ করে ব্যাংকের ঋণ খেলাপি এখন মোট বিতরণকৃত ঋণের 20% বেশি, যা ইতিহাসের সর্বোচ্চ। হিসেব বলছে পুঁজিবাজারে বাজার মূলধনের 15% ব্যাংক খাতের অবদান। খেলাপি ঋণ অস্বাভাবিক হওয়ায় ব্যাংকগুলো শেয়ার ক্রয় বিক্রয়ে তেমন প্রভাব রাখতে পারছে না। এখানে তো আইনি সংস্কারের প্রয়োজন আছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আভ্যন্তরীণ সংস্কারের প্রয়োজন আছে। এখানে তো ওই নেতৃত্ব নিয়েই তো এখন এই কয়েক মাস খালি ওখানেই তো আপনার আন্দোলন চলছে। পুঁজিবাজারে খুব একটা কিছু ঘটেছে যেটা দিয়ে আপনি হোপফুল হতে পারেন যে খেলাটা বদলে যাবে। আমার চোখে সেটা পড়েনি। এছাড়া সরকারি বন্ডে সুদ হার 10% বেশি, যা কর্পোরেট বন্ডকে আরো আকর্ষণীয় করে তুলেছে। বিনিয়োগকারীরা পুঁজিবাজারে লেনদেন সীমিত করে বন্ডে বিনিয়োগের দিকে ঝুঁকছে, এমন মত তাদের। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। প্রতিবারের মতো এবারও গ্রীষ্ম মৌসুমে চাহিদা বেড়েছে সিরাজগঞ্জের সলপের ঐতিহ্যবাহী ঘোল মাঠার। প্রতিদিন সেখানে 15 টনের বেশি ঘোল মাঠা স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হয় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। সিরাজগঞ্জ প্রতিনিধি মাহমুদুল হাসান উজ্জ্বলের রিপোর্ট। প্রতিদিন মিল্ক সিটি খ্যাত সিরাজগঞ্জের শাহজাদপুর, উল্লাপাড়া ও পাবনা থেকে গরুর দুধ সংগ্রহ করা হয় উল্লাপাড়ার সলপ রেল স্টেশন এলাকার এ কারখানাগুলোতে। 3 থেকে 4 ঘন্টা ধরে জাল দিয়ে ঠান্ডা করা হয় সেই দুধ। এরপর তা দিয়ে নানা প্রক্রিয়ায় তৈরি করা হয় সুস্বাদু ঘোল মাঠা। স্থানীয় চাহিদা মিটিয়ে প্রতিদিন 15 টনের বেশি সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জেলায়। লিটার প্রতি বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়। সিরাজগঞ্জের ভিতর বলেন আর এই উত্তরবঙ্গের ভিতর বলেন সলপের ঘোল অনেক বিখ্যাত। সলপের ঘোলের অনেক নাম, তো আমরা তাই ঘোলই যাচ্ছি। আমরা বন্ধুরা আসলাম সবাই মিলে এইটা স্বাদটা উপভোগ করতে। পাবনার যে ঘি, এইটাই হলকে সলপ স্টেশন ঘি, এইটাই হলকে পাবনার ঘি হিসাবে সিরাজগঞ্জ সহ বাংলাদেশের সব জায়গাতেই প্রচলিত হিসাবে এটা চলে। সলপের ঐতিহ্যবাহী ঘোল মাঠা জিআই পণ্য হিসাবে স্বীকৃতির দাবি কারিগরদের। খুব বেচতেছি, আমার এখানকার চাহিদা থেকে বাংলাদেশের সব প্রান্তে চলে যেতেছে, ঢাকা, চিটাগাং, রংপুর, দিনাজপুর, সব জায়গায়। আমরা চাই যে এই ঘোল আমাদের সারা দেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলাগুলোতে যাতে আমাদের এই পণ্যগুলা আমরা পৌঁছাইতে পারি এবং এটা একটা ব্র্যান্ড হিসাবে আমরা যাতে তৈরি করতে পারি। প্রতিদিন কিন্তু 15 থেকে 30 টন ঘোল এবং মাঠা বিক্রি হচ্ছে। তো এটা কিন্তু আমাদের সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী একটি পণ্য। এটা জাতীয় পণ্য হিসেবে ঘোষণা করার জন্য আমি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে অনুরোধ করব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। 1922 সাল থেকে সলপে সাদেক আলী থেকে শুরু করে বংশ পরম্পরায় ঘোল মাঠা তৈরি করে আসছেন তার নাতি আব্দুল খালেক ও মালেক। শুরুতে একটি কারখানা থাকলেও বর্তমানে সেখানে 12টির মতো কারখানা রয়েছে। এমনকি অনেকের বাড়িতেও তৈরি করা হয় ঘোল মাঠা। মাহমুদুল হাসান উজ্জ্বল, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বরগুনার উপকূল জুড়ে অবৈধ জাল দিয়ে নির্বিচারে চলছে মাছ শিকার। এতে মারা পড়ছে বিপুল পরিমাণ জাটকা সহ বিভিন্ন প্রজাতির মাছ। আইনশৃঙ্খলা বাহিনীকে হাত করে অসাধু চক্র এই মাছ শিকার করছে বলে অভিযোগ জেলেদের। বরগুনার প্রতিনিধি মুশফিক আরিফের রিপোর্ট। বরগুনার তালতলী শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের দৃশ্য এটি। এখানে প্রতিনিয়ত অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করছে অসাধু জেলেরা। ধরা পড়ছে জাটকা সহ বিভিন্ন প্রজাতির ছোট বড় মাছ। সমুদ্রে আগের মতো মাছ নেই জানিয়ে জেলেরা বলছেন পর্যাপ্ত মাছ পাওয়ার জন্যই কারেন্ট জাল ব্যবহার করেন তারা।
এগুলা নিয়ে বরগুনাতে বিক্রি করে এবং মাছ ধরার পরও মাঠে চরের উপরে অনেক মনকে মন মাছ মরা থাকে, একদম পারফেক্ট মাছ মরে যায়, ছোট ছোট বাচ্চা বাচ্চা মাছ। মাছ থাকবে না, হবে না, তারা এদিকে মাছ আর আসবে না এবং জেলেরা তাদের কঠিন হয়ে পড়বে দিনপাত করতে। স্থানীয়দের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীকে হাত করেই এসব অবৈধ জাল দিয়ে মাছ শিকার চলছে। এতে ক্ষুব্ধ সচেতন মহল। প্রশাসনের কোনো আছে? প্রশাসন দেখে 500 টাকা 2000 টাকা একটি দিবে। আর প্রশাসনের তার খাওয়ান পারে। প্রশাসন আসবে কি? কোস্টগার্ড দেশে কোস্টগার্ডে খাওয়ান লই যাবে, নৌ পুলিশ ওয়ালার তো দুনিয়ার গুন্ডা। হ্যাঁ, ওয়ালারা টাহা মাসিক চুক্তিরই তার খায়। এমনিতেই সংকট অনেক বেড়ে গেছে, জেলেদের উপর অনেক ধরনের প্রভাব আছে, তো তার উপরে এই যে মানব সৃষ্ট সমস্যাগুলো, এটা কিন্তু আরো বড় সমস্যার সৃষ্টি করতেছে এবং ফিউচারে আমাদের এটা আরো ভয়ানক সংকটের আকার ধারণ করবে এবং এর ফলে আমরা মাছের অনেক প্রজাতি নষ্ট করে ফেলতেছি, যেটা আমরা পাবো না। ইতিমধ্যে অনেক প্রজাতি আমরা পাই না, অনেক প্রজাতি দেখা যায় না, যে আগে দেখা যেত অনেক মাছ, কিন্তু সেই মাছগুলো এখন নাই। তো সুতরাং আমি মনে করি সরকারের যারা দায়িত্বে আছে ব্যাপারে কঠোর হওয়া দরকার। সৈকতের পাশেই রয়েছে নৌ পুলিশ ফাঁড়ি, তবে এই ব্যাপারে কোনো বক্তব্য দিতে রাজি হননি নৌ পুলিশ কর্মকর্তারা। তবে মৎস্য সম্পদ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। ফিশারিজ ডিপার্টমেন্ট, মৎস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে যে এখনো কিন্তু কম্বিং অপারেশন চলছে, এখন এটা আমাদের 4র্থ পর্যায়ে চলছে এবং আমরা ধারাবাহিকভাবে অভিযানগুলো করছি। আমাদের কোস্টগার্ডও করছে, আমাদের নৌ পুলিশও আছে। তারপরে বিশাল আসলে সামুদ্রিক এরিয়া, বিশাল নদীর এরিয়া, জনগণের মধ্যে যদি সচেতনতা বৃদ্ধি না হয় এটা বন্ধ করা আসলে খুবই কঠিন। তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। উপকূলীয় এলাকায় কারেন্ট জাল, চরগড়া, ঘোপজালের মতো অবৈধ জাল ব্যবহার বন্ধে কার্যকর পদক্ষেপ দেখতে চান স্থানীয়রা। সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 12 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4951-তে। বেচা কেনা হয়েছে 549 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 116টির, কমেছে 253টির, আর অপরিবর্তিত আছে 28টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। আজ দিনের শুরুতে মার্কেট ঊর্ধ্বগতি নিয়ে তার লেনদেন শুরু করে। এর কিছু সময় পর বিনিয়োগকারীদের মধ্যে সেল প্রেসার লক্ষ্য করা যায়। দিনের মধ্যভাগে মার্কেটে কিছুটা রিকভার করার চেষ্টা করলেও দিনের শেষ ভাগে সেল প্রেসার বেশি থাকার কারণে দিন শেষে মার্কেট 13 পয়েন্ট নেগেটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 116টি, কমেছে 253টি এবং অপরিবর্তিত ছিল 28টি কোম্পানির শেয়ার মূল্য। মার্কেটে আজ টোটাল টার্নওভার ছিল 550 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টার্নওভার ছিল 352 কোটি টাকা এবং চলতি সপ্তাহে 3 দিনের এভারেজ টার্নওভার ছিল 511 কোটি টাকার মতো। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিচ হ্যাচারি। আজকে এদের প্রায় 55 কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয়তে ছিল মিডল্যান্ড ব্যাংক। ইন্ডেক্স কমার জন্য আজ বেশি কন্ট্রিবিউশন রেখেছে ওয়ালটন হাইটেক লিমিটেড। গেইনার লিস্টে প্রথমে পাচ্ছি গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড এবং দ্বিতীয়তে পাচ্ছি প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এবার সিনেমা শিল্পে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিদেশে নির্মিত সিনেমার ক্ষেত্রে আরোপ করা হয়েছে 100% শুল্ক। নিজ দেশের চলচ্চিত্র শিল্পকে রক্ষার স্বার্থে এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন ট্রাম্প। ইতোমধ্যে শুল্ক কার্যকরের বিষয়ে পদক্ষেপ নিতে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভকে অনুমতি দিয়েছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এমন সিদ্ধান্তের প্রভাবে সিনেমা তৈরির ব্যয় বাড়বে সিনেমার টিকিটের মূল্য। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র নির্মাণ কেন্দ্র যুক্তরাষ্ট্র, তবে নিজ দেশের বাইরেও বিভিন্ন দেশের চমৎকার সব লোকেশনকে সিনেমা শুটিংয়ের জন্য বেছে নেন নির্মাতারা কাহিনী আর নতুনত্বের স্বার্থে। তবে যুক্তরাষ্ট্রে সিনেমা নির্মাণে ব্যয় কমেছে আগের তুলনায়। তথ্য বলছে 2024 সালে দেশটিতে সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে $14.54 বিলিয়ন, যা 2022 সালের তুলনায় 26% কম। অন্যদিকে এ সময় চলচ্চিত্র ব্যয় বেড়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা ও যুক্তরাজ্যে। এমন অবস্থায় বিদেশে নির্মিত সিনেমার উপর 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, আমেরিকার চলচ্চিত্র শিল্প অত্যন্ত দ্রুতগতিতে ধ্বংস হয়ে যাচ্ছে, তাই নিজ দেশের শিল্পের সুরক্ষায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সাথে অভিযোগ করেন, অন্যান্য দেশগুলো বিভিন্ন প্রণোদনা দিয়ে প্রযোজক ও স্টুডিওগুলোকে নিজেদের দেশে টানছে। বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলেও উল্লেখ করেন ট্রাম্প।
শতভাগ শুল্ক কার্যকরের প্রক্রিয়া শুরুর জন্য ইতোমধ্যে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভকে অনুমতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, কোভিডের ধাক্কা সামলে এখনও ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারেনি বিশ্বের চলচ্চিত্র শিল্প। এমন অবস্থায় ট্রাম্পের শুল্ক নতুন সংকটে ফেলবে খাতটিকে। এর প্রভাবে বেড়ে যাবে সিনেমার নির্মাণ ব্যয়, বাড়বে টিকিটের দাম, ফলে কমবে দর্শকের সংখ্যাও। সব মিলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে সিনেমা শিল্প। The movies that get made will be more expensive. Those costs will then probably get passed down the line, so it'll be more expensive to go to the movies. Tickets will go up, and then it'll be harder for people to buy movie tickets. Probably fewer people go to the movies. The whole movie industry at the moment is in a crisis already. We had COVID, which had a huge impact on movie going. We had dual strikes in the United States, which shut down production for a long period of time. The Hollywood and the film industry is really struggling to recover from those major impacts. If we add on top of that extra costs of production or these tariffs, it could really have disastrous effect on the industry. ইতোমধ্যে ট্রাম্পের আগের কিছু বাণিজ্য নীতির প্রভাব পড়েছে হলিউডের উপর। এপ্রিলে শুল্ক আরোপের ঘোষণার পর যুক্তরাষ্ট্র থেকে সিনেমা আমদানির সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে চীন। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।